আমরা এখন আছি হচ্ছে চ্যাপ্টার 2 তে। চ্যাপ্টার 2 তে আমাদের হারাকা চলছে। আমরা মাদ পড়বো আজকে। সরি, মাদ শেষ, সুকুন পড়বো ইনশাআল্লাহ। তো আমরা দেখেন চ্যাপ্টার 2 তে আমার এই পোরশনটা শেষ। আমরা চলে আসবো সুকুনে। সুকুনে চলে যাই। সুকুন হচ্ছে এখানে। সুকুনের আমরা তার আগে আরেকবার একটু রিক্যাপ করে নিই। আমরা দেখেন এখানে যদি একসাথে দেখতে চান, দেখেন আমাদের ৩ টা মাদি অলরেডি শেষ হয়ে গেছে। এবং আমরা যদি লেফট সাইড এবং রাইট সাইড দেখি তাহলে বুঝতে পারবো যে আমরা এখানে আসলে কি করছি? আমরা এখানে হচ্ছে যে এইটা হচ্ছে হারাকা, এটা হচ্ছে মাদ আসলি। তো আমরা এখানে এটা বুঝাচ্ছি যে এই একটা যে হারাকা সেটার সাথে একটা করে আলিফ যোগ হচ্ছে, তখন এটা হচ্ছে মাদ আলিফ। যেটা সেটা হচ্ছে একটা এই এর সাথে একটা যখন ওয়াও আসছে তখন হয়ে যাচ্ছে হচ্ছে মাদ ওয়াও। হুম? তারপরে যখন কাসরার সাথে একটা ইয়া আসছে তখন যুক্ত হয়ে যাচ্ছে মাদ ইয়া। তার মানে হারাকা ভার্সেস আম মাদ। এভাবে করে মনে রাখতে হবে আমাদের। আমরা যেন কখনো কনফিউজ না হয়ে যাই যে কোন মাদের সাথে আসলে কোন হারাকা যুক্ত। তো এটা হচ্ছে সেইটা। এরপরে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সুকুন। সুকুন আ বহু জায়গায় সুকুন কাজে লাগবে এবং সুকুনের কনসেপ্টটা খুব কাজে লাগবে। আমরা যকুন জানি, আবার কিন্তু শুধু যেটা জানি সেটার থেকেও আরেকটু বেশি জানতে হবে। সেটা হচ্ছে যে শকুন ইস আ কনসেপ্ট, নট অনলি আ সাইন। মানে এটা শুধুমাত্র একটা সাইন না যে আমরা শকুন সাইন আছে বলে শকুন তা না। শকুন ইস আ কনসেপ্ট মানে হচ্ছে আমি অলরেডি পড়াতে গিয়ে অনেক জায়গায় বলেছিলাম যে সে শকুন স্টেটে আছে। এটা কোথায় বলেছিলাম? কে বলতে পারবে? একটা টপিকে আমি এটা আলোচনা করেছিলাম যে এই একটা অক্ষর দেখিয়ে বলেছিলাম এই অক্ষরটা শকুন স্টেটে আছে। ওটা আলিফ মাসরুরার ওখানে যখন হ্যাঁ। ইয়ার বাকিদের উপর মনে আছে? হুম। বাকিদের মনে আছে? আমি যখন আলিফ মাকসুরা পড়িয়েছিলাম, তখন এটা আমি আলোচনা করেছি। আলিফ মাকসুরা ছিল হচ্ছে আমার চ্যাপ্টার 1 এ। আ আলিফ মাকসুরা, আলিফ মাকসুরা এই যে এখানে। মনে আছে আলিফ মাকসুরা যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম এই ইয়াটা ইস ইন সুকুন স্টেট। বলতে গিয়ে বলেছিলাম না যে এই ইয়াটা হচ্ছে সুকুন স্টেটে আছে, যে ইয়ার আসলে কোনো হারাকা নাই, তার কোনো ফাথা নাই, কাসরা নাই, দাম্মা নাই, ইভেন কোনো সুকুন চিহ্নও নাই। তো ও এখন সুকুন স্টেটে আছে। তার মানে সুকুন স্টেট বলা হচ্ছে। তার মানে হচ্ছে সুকুন একটা স্টেট। নট অনলি যে তার একটা হারাকা বা একটা কোনো সাইন থাকবে, ওটা একটা স্টেট মানে কি অবস্থা। আমরা বাংলায় যদি বলি সুকুন অবস্থায় আছে। হ্যাঁ? যেমন আমরা যারা হজ করতে যাই বা উমরা করতে যাই তখন কি বলে? আমরা এহরাম অবস্থায় ও তার মানে এটা হচ্ছে এহরাম একটা অবস্থা। শুধু এহরাম জামাটাই এহরাম না। এহরাম একটা স্টেট। মানে আমরা যখন এহরাম স্টেটে চলে যাব, মানে আমরা যখন ওই জামাটা পরে নিয়তটা করে ফেলবো, তারপরে আমাদের উপর অনেক রকমের অব্লিগেশন আসবে যে এটা করতে পারবা না। এর মধ্যে তুমি চুল কাটতে পারবা না, সুগন্ধি ইউজ করতে পারবা না। এরকম অনেক রকম রেস্ট্রিকশন চলে আসবে। তো এরকম সুকুন স্টেট হচ্ছে, সুকুন যেমন একটা সুকুন যে তার কোন রকমের হারাকা নাই। এছাড়াও সুকুন স্টেট হচ্ছে যে ওই স্টেটে যখন আমি থাকবো তখন আমার ওইটা রিলেটেড অনেক রকমের রুলস আসবে। হ্যাঁ? তো সেটাই আমরা ফার্স্ট জিনিসটা আজকে শিখছি যে হোয়াট ইজ সুকুন। দেখেন এখানে ডেফিনিশনটা কি লেখা আছে? এনি লেটার দ্যাট ডাজন্ট হ্যাভ এনি হারাকা। হারাকা মানে হচ্ছে ফাথা কাসরা দাম্মা নাই। ডাজন্ট হ্যাভ এনি হারাকা মানে এমন একটা অক্ষর যার কোনো ফাথা কাসরা দাম্মা নাই। হুম? ইজ এ সাকিন লেটার। তাকে বলা হয় সাকিন লেটার। এখন সেটার উপরে কোনো চিহ্ন থাকুক আর না থাকুক ডাজন্ট ম্যাটার। তাতে যেহেতু ফাথা, কাসরা এবং দাম্মাই ৩ টার যেকোনো একটা নাই, তার মানে সে সাকিন লেটার। ঠিক আছে? তার পরের লাইনে কি বলছে? রিগার্ডলেস অফ ইট হ্যাজ এ সাইন অফ সুকুন অ্যাভাব ইট অর জাস্ট এম্পটি লেটার। মানে তার উপরে যদি সুকুন চিহ্নটা থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট যেহেতু তার উপরে হারাকা নাই, তাহলে সেটা সুকুন। হুম? তারপরে দেখি আমি নিচে এক্সাম্পল দিচ্ছি যে শকুন লুকস লাইক ইন আ ডিফারেন্ট ফন্ট, মানে ডিফারেন্ট ফন্টে বিভিন্ন রকমের চেহারা হয়। তো সেটা দেখাতে গিয়ে দেখেন এই বাম দিকে দেখাচ্ছি ওয়ালা আনতুম। এই যে নুনের উপরে শকুন আছে, শকুন চিহ্ন, শকুন চিহ্ন নাই। বাট স্টিল আমি তাকে শকুন ধরবো। কারণটা কি? তার উপরে কোনো হারাকা নাই। না আছে ফাথা, না আছে দাম্মা, না আছে কাসরা। তাহলে এই নুন ইট ইজ অ্যাকচুয়ালি ইন আ শকুন স্টেট, ইটস আ সাকিন লেটার। শকুন হচ্ছে স্টেটটার নাম, আর ওই লেটারটাকে আমি বলবো সাকিন লেটার। মানে নুনটা হচ্ছে সাকিন লেটার। যেমন আমি এতক্ষণ ওয়া কে কি বলবো? ওয়া হচ্ছে ফাথা অবস্থায় আছে। হ্যাঁ? লাম ফাথা অবস্থায় আছে। তা দাম্মা অবস্থায় আছে। কিন্তু এই নুন কি অবস্থায় আছে? সুকুন। সুকুন অবস্থায় আছে। হুম?
সেম ভাবে এই এটার আরেকটা ভাইয়া চিহ্ন এটা হচ্ছে সুকুন অবস্থা বলতেছেন কারণ এটার উপর কিছু নাই এই জন্য কিছু নাই বলেই শকুন জাস্ট অবস্থায় আছে, ব্ল্যাঙ্ক। এবং ব্ল্যাঙ্ক, এবং এর উপরে যদি এরকম সাইন থাকে তাহলেও সে শকুন অবস্থায় আছে। অতএব দুইটা হতে পারে, সাইন একটা হতে পারে থাকলেও সুকুন। হ্যাঁ মানে শকুন মানে হচ্ছে হারাকা নাই। হারাকা আচ্ছা নাই স্টেটটা দুই রকম হতে পারে, এমটি হতে পারে অথবা কোনো একটা সাইন থাকতে পারে। তার মানে ভাই এখানে নুন ও সুকুন স্টেট এবং মিম দুইটাই, তাই মিম না? মূলত দুটাই শকুন স্টেটে আছে, একটাতে একটাতে মানে একটা কোনো সাইন দিছে আর একটাতে সাইন দেয় নাই। তাহলে ভাই আমরা পড়ার সময় কিভাবে পড়বো? আলিফের সাথে কিভাবে তো পড়বো নুন সেটা বলতেছি, ধরবো। কিভাবে পড়বো সেটা আসতেছি, বাট আপাতত বুঝি যে শকুন মানে কি। আমি আচ্ছা খুব মানে সিকুয়েন্সিয়ালি যাচ্ছি, তো একদম শুরুতে আমরা জাস্ট বুঝি যে, কারণ এই কথাটা আমি বারবার বলবো, এটা শকুন হলে এই হবে, নুনে যদি শকুন হয় এরকম হবে, মিমে যদি শকুন হয় এরকম হবে। তখন আপনি অনেক সময় বলতে পারেন যে ভাই আপনি যে বললেন শকুন, তো এটা তো শকুন কিভাবে বুঝবো? সেইটা আজকে বুঝাচ্ছি যে হোয়াট ডাজ শকুন মিন, মানে শকুন মানে কি। তো শকুন মানে হচ্ছে যে অক্ষরটার কোনো হারাকা নাই। এটা হচ্ছে এক লাইনে। আমি যদি পরীক্ষায় কোশ্চেন দেই যে হোয়াট ডাজ শকুন মিন, প্রথম কথাটা বলবো দ্য লেটার ডাজন্ট হ্যাভ এনি হারাকা, এই লাইনটা। ঠিক আছে? ফরহাদ ভাই সরি, হুম। আচ্ছা মিমের উপর যেটা সেটা কি সুকুন না? যেমন আমরা আগে জানতাম জজম, এটা কি না? শকুন, জজমি শকুন। আচ্ছা যেটা ও, যেটা আচ্ছা আচ্ছা এখন এখন আমি যেটা বলছি আপাতত এই টার্মসটা মনে রাখার চেষ্টা করেন। আচ্ছা বাট এইটা বোঝেন যে এর কোনো হারাকা নাই, যেহেতু আচ্ছা হারাকা নাই এটা হচ্ছে শকুন। আগে ওটাই। যজম জানতেন, যজমটাকে আপনাকে আচ্ছা কিভাবে পড়াইছে আমি জানি না, হয়তো এই যে যেটা খালি আছে সেটা অন্য কোনো নাম ছিল কিনা আমি জানি না। তো আমি এটা শকুন বলতেছি সেটাই আমি জানি, কারণ আমি এখন আচ্ছা যজমের সাথে কম্পেয়ার করা আমার জন্য ডিফিকাল্ট হবে, কারণ আমি আসলে না, ওটা ঠিক ওই আছে। সময় পড়ি নাই, তো আমি জানি না। আচ্ছা আচ্ছা আপাতত মনে রাখেন যে যার কোনো হারাকা নাই সে হচ্ছে সুকুন। হুম ঠিক আছে? হারাকা নাই যেহেতু, তার মানে এই নয় যে তার উপরে কোনো সাইন থাকবে না, তার উপরে সাইন থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, হুম সে না থাকতে পারলেও সে সুকুন, থাকতে পারলেও সুকুন। আচ্ছা, হুম এখন আমাকে জানতে হবে এই সাইনটা কেমন। না থাকলে নাই বুঝলাম যে না থাকলে খুব ইজি, সুকুন আছে। হুম আজ এই সাইনটা দেখতে কেমন, কারণ আমরা তো ফাথা দাম্মা কাসরা জানি। ফাথা হচ্ছে এরকম হয়, কাসরা হয় হচ্ছে নিচে, হ্যাঁ, দাম্মা হয় হচ্ছে এরকম। এই তিনটা চেহারা আমি চিনি। তাহলে শকুন দেখতে কেমন? এখন শকুন বিভিন্ন মুসাবে বিভিন্ন রকমের হয়ে থাকে। হুম, আমরা যেহেতু আমি রেকমেন্ডেড করব হচ্ছে মাদানী মুসাফ, এবং মাদানী মুসাফেরই আমি কোরআন কিনতে বলবো, এগুলা নিয়ে যত রকমের যা হবে। মাদানী মুসাফের চেহারাটা ইউনিক থাকে, সব জায়গায় একই রকম থাকে, একটু বেকাচারা হলেও একই রকম থাকে। হ্যাঁ, মাদানী মুসাফের হচ্ছে এই যে সাইনটা দেখতে পাচ্ছেন এখানে, এরকম করে একটা ভি টাইপের, এরকম শোয়া টাইপের এটা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে মাদানী মুসাফে। তো এই সাইনটা থাকা মানে হচ্ছে শকুন সাইন, হুম এই যে এটা। হ্যাঁ, আচ্ছা, এই যেমন এটাও দেখেন শকুন সাইন। এটা হচ্ছে মাদানী মুসাফের স্ট্যান্ডার্ড। এই দুটা মোটামুটি একই রকম। এটা হচ্ছে মাদানী মুসাফে আপনি যত কোরআন পাবেন। ভাইয়া এটা সুকুন সাইন ইয়ার উপরে। হ্যাঁ হ্যাঁ, এটা শকুন সাইন। হ্যাঁ, এটা শকুন সাইন। ও, এইটা আর এই মায়ের উপরে এটা তো দুইটা তো ডিফারেন্স দেখতে। এই যে বললাম একটু মানে পুরোপুরি ডিফারেন্স না, মানে এটা ধরেন একটা ভি ভি ছিল না, ভিটার একটু কাট করে দিছে এই। ও আচ্ছা। হ্যাঁ, এইটা অনেকটা যে দাম্মার মতো তো লাগে। হ্যাঁ অনেকটা হ্যাঁ দামার মতো অনেকটা লাগে, দামার দাম্মাটা মতো। একটু এরকম গোল জামাটা হবে, একটা গোল আছে, হ্যাঁ। এটা গোল্লা গোল থাকবে। আছে। হুম, এটাতে গোল্লা থাকবে না, ওটা একটু এরকম থাকবে। ওকে। ভাই একটা মজার কথা বলি যে মিমের হ্যাঁ উপর যে সুকুন চিহ্নটা না, হ্যাঁ এটা বাংলাদেশে যারা একটু সিনিয়র মানে আমার আম্মারা শাশুড়িরা কি বলে জানেন? ওটার কি নাম বলে? দিয়েছে ইলিশের কাঁটা। আচ্ছা, মনে রাখে তারা ওটা ইলিশের কাঁটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন দেখেন এই আমরা যখন বাংলাদেশে যে মুসাফটা পড়তাম সেখানে এই শকুনের চেহারাটা ছিল হচ্ছে এইরকম, উল্টা ভি, উল্টা ভি, এরকম রাইট। এরকম ছিল। হ্যাঁ, এইটাই আমাদের মাদানী মুসাফে এরকম কাট করে দিছে। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স। তো আমরা যদি কোনো কারণে কখনো বাংলাদেশি মুসাফ পড়তে হয়, তখন যেন আমরা মানে একদম পুরা আকাশ থেকে না পড়ি যে ভাই জীবনে তো দেখি না এই জিনিস। এটা যেমন আমার জন্য জেনে রাখতে হচ্ছে, কারণ আমি যদি কোনো কারণে বাংলাদেশি মুসাফ সামনে পাই তখন কি কোরআন পড়বো না? অবশ্যই পড়বো। আমার যদি কোরআন পড়ার দরকার হয় আমি কেন পড়বো না? তো আমি চেষ্টা করবো, পড়তে পারবো ইনশাল্লাহ। তো দেখেন এটা হচ্ছে যজম, যজম যেটা বলতেন এটা হচ্ছে শকুন, এই একই শকুন এরকম উল্টা ভি। তো
তো উল্টা ভিটাই হচ্ছে আপনার বাংলাদেশের ওই পুরানো মুসাবে ওইটা হচ্ছে সুকুন। তা আমরা ওই যে যজম নামে চিনবো না, আমরা জানবো ওইটা হচ্ছে সুকুন। তার মানে এইটা হচ্ছে বাংলাদেশি মুসাবে সুকুন, আর আমাদের মাদানী মুসাবে সুকুন হচ্ছে এরকম। কিন্তু এইটা ক্লাস করতে এসে আমি বুঝলাম যে এরকম মানে বাংলাদেশের কোরআন আর এখানকার কোরআনের মধ্যে ডিফারেন্স। কারণ আমার ছেলে মেয়েরা আমার কোরআন ধরলে বলে তোমার কোরআন বুঝি না, তা আমার ধারণা ছিল কোরআন তো কোরআন, এটা আবার চেঞ্জ হয় কি করে? হ্যাঁ, কারণ ওদেরকে যখন পড়াইছে তখন এই যে এই কম্পেয়ারটা করে নাই যে অন্য মুসাবের চেহারাটা কেমন, এই জন্য ওরা ওই একটাই শিখছে যে এই শুধু মাদানী মুসাবটাই শিখে গেছে। মানে ওরা এই কম্পেয়ারটা তো ওদেরকে করা হয়নি, ওর জন্য ওরা দেখলে মনে করে আচ্ছা যেটা কি ভাইয়া, জিনিস। এখানে আপনি যে মুসাবটা বলেন, মুসাব মানে এখানে আসলে মুসাবের শব্দটা অর্থটা কি? মুসহাব মানে হচ্ছে, বাংলা শব্দ আমার ঠিক জানা নাই। মুসাব মানে হচ্ছে, যেটা আমি বুঝি সেটা মানে হচ্ছে যে ক্যাটাগরি বা না, স্টাইল বা ফন্ট বা লেটার। ধরেন আমরা ইংরেজিতে যেমন বিভিন্ন ফন্ট আছে নাকি না, ভার্সন বলবো? না না, না আমার ভার্সন মনে হয় বললে এটা বলতে হবে কায়দা, মানে যে কোনো একটা ফন্ট। এই আপনি যখন নর্মালি ইংলিশে বা বাংলাতে আপনি ফন্ট বোঝেন, Right. হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। font। আমি আপনার দেখাই, আপনি যদি ফন্ট বুঝতে পারেন দেখেন, আপনার দেখাই। আমি ধরেন আমি এখানে লিখবো হচ্ছে, একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন। মুসাফ মুসাফ ধরেন আমি লিখলাম কায়দা। হচ্ছে যে, ওই যে এরিয়া টাইমস হ্যাঁ, নিউ রোমান। এখন এইটা হচ্ছে ফরহাদ ইসলাম লিখলাম, এটা আছে হচ্ছে ধরেন আমি এখানে করলাম হচ্ছে ক্যালিব্রি দিয়ে, জিনিসটা এরকম লাগবে, ঠিক আছে। এখন আমি লিখলাম হচ্ছে ধরেন একই ফরহাদ ইসলাম লিখলাম, হ্যাঁ। এখন এইটাকে আমি লিখলাম হচ্ছে ধরেন ফন্ট চেঞ্জ করে দিলাম হচ্ছে এটা দিয়ে, এটাও ফরহাদ ইসলাম, এটাও ফরহাদ ইসলাম, দুইটার নাম আলাদা। এটার নামটা কি, এটার নাম হচ্ছে ক্যালিব্রি, আর এটার নাম যেটা হিজিবিজি কি একটা অ্যালেগ্রিয়ান, হ্যাঁ। আর আপনি যদি এইটা নেন, এই যে টাইমস রোমান একটা আছে, টাইমস রোমান, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড, সবাই টাইমস রোমান ইউজ করে। এইটা একটা নিউ টাইমস রোমান, তার মানে এইটা এবং এইটা দুটার কিন্তু লেখা কি ফরহাদ ইসলামী, তার মানে টেক্সট ওয়াইজ একই টেক্সট। কিন্তু যখন আমি এই ফন্ট ইউজ করতেছি তখন জিনিসটা এরকম ক্যালিব্রি নাম নিচ্ছি, যখন আমি এই ফন্ট ইউজ করছি তখন এই নাম দিচ্ছি। সো অ্যারাবিকেও অলমোস্ট সেম জিনিস। এটা আচ্ছা, বলা একটা যায় স্টাইল। ওই তো যেটাই বাংলায় বলেন, বলে যেটাই কায়দা, এটা এই যেটাই কায়দা বলেন ওই আপনি কায়দা। এই অ্যারাবিক নামটাই আপাতত মুখস্থ রাখেন, সেটা হচ্ছে মুসহাফ। মুসহাফ, হ্যাঁ। আচ্ছা, মুসহাফ এইটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা মাদানী মুসাফ যখন বলি, মাদানী মুসাফের একটা কনসেপ্ট হচ্ছে যে এদের পেজ সংখ্যা এবং পেজের লাইন সংখ্যা একটা লিমিটেশন আছে, সরি একটা স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ। আপনি যখনই কোন একটা কোরআন খুলবেন, যেমন ধরেন আমি যদি আপনাদের দেখাই, ধরেন ধরেন এই যখন এইটা আমাদের কোরআনের মুসাফটা হলো। কোরআনের মুসাফটা আপনি একটা জিনিস খেয়াল করেন, কয়টা লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, মোটামুটি একটা পেজে সম্ভবত 15টা লাইন থাকে, 15 লাইনটার মতো থাকে, হ্যাঁ। তো এইটা একটা স্ট্যান্ডার্ড ওরা ফলো করে, যে একটা পেজে 15টা লাইন থাকবে। এটা হচ্ছে মাদানী মুসাফ, যার জন্য মাদানী মুসাফের যত কোরআন আপনি হাতে পাবেন, প্রত্যেকটা কোরআনের পেজ সংখ্যা সেম, 604টা পেজ। আপনি যদি দেখেন এই যে এটা আমি কত নাম্বার পেজে আছি, পেজ নাম্বারটাও বলে দিবে। দেখেন এই যে পেজ নাম্বারটা হচ্ছে 359, ঠিক আছে। আমি জানি এটা মাদানী মুসাফ। আমি যদি লাস্ট পেজে যাই দেখবেন 604 নাম্বার পেজ। আমি যদি লাস্ট পেজে চলে যাই, ধরেন আপনি সূরা নাসে চলে যাই, এই দেখেন সূরা নাস, আমি যদি ভুল না হই দেখেন 604 নাম্বার পেজ। এবার আপনি দুনিয়ার যত জায়গায় মাদানী মুসাফের কোরআন হাতে নিবেন, সেটাতে এই স্ট্যান্ডার্ডটা ওরা ফলো করবে। সেটা হচ্ছে যে 604টা পেজের মধ্যে ওরা কোরআন শেষ করবে, এবং এভরি পেজে সমান সংখ্যক ওয়ার্ড এবং আয়াত থাকবে। খুব রেয়ার কেস, কখনো মাঝে মধ্যে কারোর প্রিন্টিং এর এদিক সেদিকের জন্য হয়তো একটা আয়াত এদিক সেদিক চলে যাবে, এছাড়া সব এতে আপনি যদি কেউ বলে যে আমি 525 নাম্বার পেজ পড়তেছি, সারা ওয়ার্ল্ডে সবার 525 নাম্বার পেজে একই আয়াত থাকবে। এইটা একটা স্ট্যান্ডার্ড ফলো করবে। এই যেটা স্ট্যান্ডার্ডটাকে বাংলা কোরআনে থাকে না ভাইয়া নাকি? সেটা বাংলা কোরআনে থাকে না।
আচ্ছা বাংলা কোরআনে যারা প্রিন্ট করে তারা তাদের মতো স্টাইলে করে, কেউ হয়তো 1000 পেজে শেষ করলো, কেউ হয়তো 500 আচ্ছা পেজে শেষ আচ্ছা করলো, কারণ সে তো ওইখানে তার মতো করে ফন্ট দেয়। হয়তো ধরেন যে লাইনটা দিল সেই লাইনটাতে, ধরেন এই যে এই লাইনটাতে আমি হয়তো আহ, এই এই পর্যন্ত কভার করলাম, তার প্রিন্টিং এর সুবিধা অনুযায়ী সে হয়তো এখানে শেষ করে দিল। হ্যাঁ, তারপরে আরেকটা লাইন শুরু করলো ইলাহা থেকে, ইলাহি থেকে। হ্যাঁ, এই যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছে না, কারণ হচ্ছে যে ওটা একটা নন স্ট্যান্ডার্ড জিনিস। মানে নন স্ট্যান্ডার্ড থাকে না, ধরেন একটা স্ট্যান্ডার্ড ফলো করা একটা জিনিস, এটা নন স্ট্যান্ডার্ড ফলো করা জিনিস। তো স্ট্যান্ডার্ড ফলো করার মানে হচ্ছে এইটা দিয়েই সারা দুনিয়াতে চলবে। এই জন্য যখন আমি বলবো মাদানী মুসাফ, তার মানে হচ্ছে তারা এই কয়েকটা বেসিকের উপরে স্ট্যান্ড করে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে ফন্টের এই চেহারাটা একই রকম হবে, সেকেন্ড হচ্ছে যে পেজে 15টার মতো লাইন হবে, এবং ওই এক টোটাল পেজ সংখ্যা হবে 604টা পেজ। তো এইটা হচ্ছে মনে করি বেসিক হচ্ছে মাদানী মুসাফের কনসেপ্ট, মানে মাদানী মুসাফ হলে এটা হবে। এবং আমরা এইটাই এখন, শেখার পরে আমরা এই কোরআনটা কিনবো হ্যাঁ লেখাপড়া আমরা ইনশাল্লাহ মাদানী মুসাফি কিনবো। ওইটাই আমার আজকে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, যে কারোর বাসায় কোরআন অলরেডি যদি কেনা থাকে তো ভালো, না কেনা থাকলে আমি একটা লিংক আগে একবার দিছিলাম, হয়তো আবার দিব, বাট মেক শিওর যে আমরা মাদানী মুসাফ কিনতেছি, আমরা অন্য কোনো মুসাফ কিনবো না। আচ্ছা আর যদি কারোর বাসায় পুরনো থেকেও থাকে, আমি বলবো একটু কষ্ট করে ইনভেস্ট করেন, এটা ভালোই হবে ইনশাল্লাহ। আমরা নতুন একটা কোরআন কিনি এবং ইন্ডিভিজুয়াল কোরআন কিনি। মানে আমি বলতে চাচ্ছি, ধরেন বাসায় ভাই ভাবি দুজনে পড়তেছেন, দুজনে দুইটা আলাদা আলাদা কোরআন কিনেন, কাড়াকাড়ির দরকার নাই। কারণটা কি, ধরেন আপনার এখন পড়তে ইচ্ছা করলো, ওনারও পড়তে ইচ্ছা করলো, কি দরকার? একটা কোরআনের দাম হচ্ছে, আমি যেটা কিনতে বলবো সম্ভবত $55 হবে। $55 ইনশাল্লাহ কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যথেষ্ট দিছে। $55 বা যদি $60 হয় কিনে ফেলবো $60 দিয়ে। হ্যাঁ, দুজনে দুইটা থাকুক, একই রকম দেখতে হোক, কোনো অসুবিধা নেই, কারণ আমার বুকমার্ক একটা থাকবে, ওনার বুকমার্ক আরেকটা থাকবে। হ্যাঁ, তো আমি বলবো যে এই একই ফন্ট আমরা শিখবো এবং এই একই জিনিস কিনবো। তাহলে হবে কি, যে আমাদের পেজ নাম্বার ওয়াইজ আমরা পরবর্তীতে যখন পড়া দিব, হোমওয়ার্ক দিব, তখন আমি বলে দিব যে আপনারা 220 নাম্বার পেজ পড়ে আসেন। তখন আমি বলবো না যে আপনি অমুক সূরার অমুক আয়াত থেকে অমুক আয়াত পর্যন্ত পড়েন, এভাবে বলবো না। আমি বলবোই হচ্ছে পাতা ওয়াইজ, যে আজকে 505 নাম্বার পড়ছেন, কালকে 506 পড়া থাকবে। তখন সবাই জানবে 506 নাম্বার পাতা মানে কি কি আয়াত আছে, সবার একই আয়াত। একটা স্ট্যান্ডার্ড ফলো করবো ইনশাল্লাহ। আচ্ছা, যে কথা থেকে অন্যদিকে চলে গেলাম, আরো আরেকটা ইম্পর্টেন্ট মুসাফ পাবেন আপনি, সেটা হচ্ছে এই যে এইটা, সরি এই যে এইটা। হুম, এই মুসাফটা হচ্ছে পাকিস্তানি কনসেপ্টে, অনেকে দেখবেন বলে হচ্ছে ইন্দো পাক। যদি মোবাইলে ফন্ট খোঁজেন তখন দেখবেন ইন্দো পাক ফন্ট একটা পাওয়া যায়। এখানে অনেকেই যারা পাকিস্তানি হুজুররা শেখায়, তারা এই মাদানী মুসাফ অনেক সময় পড়ায় না, তারা এইটা পড়ায়। হ্যাঁ, তো এইটারও কোরআন পাওয়া যায়। এটাও মোটামুটি ওরা একটা স্ট্যান্ডার্ড ফলো করে, বাট আমি ওটা সম্পর্কে খুব বেশি জানি না যে ওটার স্ট্যান্ডার্ডটি কি এরকম 604 পেজে শেষ করে নাকি আর একটু বেশি পেজে করে, আমি পুরোপুরি শিওর না। তবে কিছু একটা স্ট্যান্ডার্ড ওরাও ফলো করে, বাট যেহেতু পাকিস্তান থেকে আসে, পাকিস্তানের এ থেকে ওদের প্রেস অনুযায়ী কিছু কিছু জিনিস একটু ডিফারেন্ট, যেটা আমি আমার আমার পড়াশোনার মধ্যে কভার করব না। যেমন ধরেন আমরা পরে শিখবো, সেটাকে বলে হচ্ছে সাইন। ধরেন একটা আয়াতের উপরে এরকম জিম আছে, হ্যাঁ, একটা আয়াতের উপরে আপনারা পাইছেন অনেক সময় মিম দেওয়া ছিল, কোন একটা আয়াতের উপরে এরকম করে মিম শোয়ানো ছিল, হ্যাঁ, কোন আয়াতের উপরে হয়তো নুন দেওয়া আছে। এই যে সাইন গুলা, এই সাইন গুলা প্রত্যেকটা মুসাফে আলাদা আলাদা হয়। আমি যেহেতু মাদানী মুসাফ শেখাবো, আমি সব সাইন গুলা শেখাবো মাদানী মুসাফ থেকে। আর আপনি যদি এই কোরআনটা ফলো করেন, এই ইন্ডিয়ান পাকিস্তানি কোরআনটা, ওইখানে দেখা যাবে আরো অনেক কিছু সাইন আছে, যে সাইন গুলো আমি হয়তো পড়াবো না, আমি ইভেন হয়তো জানিও না। সো বেটার হচ্ছে আমরা একটা ফন্টের একটা মুসাফের মধ্যে স্টিক থাকবো, যাতে আমরা যে কোর্সটা শিখতেছি এটা যাতে পুরোটা কাভার করে। তা না হলে আবার এই যে কম্পেয়ার করতে হবে যে ভাইয়া আমি আমার এই কোরআনে তো একটা নতুন একটা সাইন, এই সাইনটার মানে কি, তখন আমার আবার গুগল করে বের করতে হবে। বাট আপাতত জেনে রাখেন, যে যা জানার জন্য, যে অন্য মুসাফে শকুনের চেহারাটা কেমন। এটা বললাম বাংলাদেশে, আমাদের সেই ওল্ড পুরানো বাংলাদেশিতে এরকম উল্টা ভি, আর পাকিস্তানি মুসাফে এরকম একটা ছোট্ট জিরো দিয়ে দেয়। এই জিরো মানে হচ্ছে ওরা বোঝে হচ্ছে এটা শকুন। আর আমরা তো জানি যে এমটি থাকা মানেও শকুন, যেমন এই নুন, এটা শকুন। আর এগুলা সবই শকুনের চেহারা, এটা একটা চেহারা, এটা একটা চেহারা, জাস্ট একটু ডিফারেন্ট ডিফারেন্ট চেহারা একটু একটু হয়।
খুব বেশি পার্থক্য না, এই শুধুমাত্র এটাই একটু পার্থক্য এবং এটাই একটু পার্থক্য। আচ্ছা ভাই, ওই যে নুনের উপরে নাই আর মিমের উপরে আছে, এটা হুম। তো একই মানে দেশের মধ্যে শব্দের মধ্যে, তাহলে একটা আছে আর একটা নাই, এর কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা ওরকম নাই। এটা ওই যে বললাম, ওই ফন্টের কোন একটা কারণে সে এটাকে নুনের শকুনটাকে আর এ আকারে দেখায় নাই, মানে সাইন আকারে দেখায় নাই। হুম, আচ্ছা। এইটাই, আর কোনো কারণ নাই। আর মানে এটার কোনো অর্থগত কোনো পার্থক্য নাই। ওই আমার ধারণা ওই সে একটা স্টাইল ফলো করছে ওরা, যে ঠিক আছে আমরা যদি নুনের উপরে থাকে তাহলে আমরা দেখাবো না, এরকম কিছু একটা ফলো করছে। আচ্ছা। অনেক অনেক সময় দেখবেন ইয়াতে কোনো এ নাই, যেমন এই যে এখানে দেখেন, এই যে এই যে ইয়াতে কোনো শকুন নাই, হুম হুম। তারপরেও এটা শকুন। হ্যাঁ, যেহেতু ওটা কিছু নাই। কিছু নাই কিন্তু শকুন। কিন্তু আমি শকুন আমি যদি লিখতে যে যদি নুনের উপর একটা শকুন দেই তাহলে কি দিয়ে দিই, সমস্যা? তাহলে কি হবে? না, হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আচ্ছা। সেটাই। কোনো ভাইয়া সমস্যা নেই। আমার একটা কথা ছিল, আমি হয়তো হুম। কনফিউশন ক্রিয়েট করবো এখানে। আমি যেটাতে একটু কনফিউজ হচ্ছি, তাহলে মাদ এবং শকুন এই দুটার মধ্যে কোনো গ্রামাটিক্যাল তাহলে ডিফারেন্স আছে? যখন তোমার যদি শকুন ছাড়া তুমি ওটাকে বলতেছো শকুন স্টেটে আছে, যখন কোন মানে কোনো কিছু নাই ওটার মাথায়, হুম। তা আমরা তো হুম। এতদিন মাদ হিসেবে ওটাকে নিচ্ছিলাম। ধরো হ্যাঁ। জেরের সাথে ইয়া, তা আমি ওটা টান দিচ্ছি, হুম। তাহলে আমি এখানে টান দিব কি দিব না, এটা শকুন থাকতেছে না মাদ হচ্ছে, এটা নিয়ে মনে হয় আমি একটু কনফিউজড। না, কনফিউজ না, এটার গুড কোশ্চেন, এই জন্য আমার একটা স্লাইড বানানোই আছে, যে এই স্লাইডটা হচ্ছে সেই পারপাসে। এখন মানে এই স্লাইডটা আমি জানি এরকম কোশ্চেন আসবে, তো এটার থেকে দেখেন এখানে লেখা আছে যে কনফিউশন বিটুইন শকুন এন্ড মাদ। শকুন অন ইয়া and wow not always used as শকুন rule, it can be মাদ। এখন আমরা বোঝার উপায় কি যেটা মাদ এটা শকুন? কারণ হচ্ছে শকুন, মাদ তো বলা হয়েছে ওই যে তিনটা হারাকার সাথে তিনটা লেটার থাকতে হবে। প্রিভিয়াস লেটারে আমাকে দেখতে হবে। এক্স্যাক্টলি, প্রিভিয়াস লেটারের এটার চেহারাটা সাথে কি দেখতে হবে, প্রিভিয়াস লেটারের হারাকা যদি থাকে এবং সেটার ইকুইভ্যালেন্ট যদি আমার মানে শকুন হয়, তাহলে আমি বুঝবো যে এটা মাদ। এই চিহ্নটাতে আসতে হবে। যদি আমি এইখানে এসে দেখি যে এই যে ওয়াও আসে, এই ওয়াও এর আগে যদি থাকে হচ্ছে দাম্মা। রু, দাম্মা, তখন আমাকে এটা বুঝতে হবে এটা এটা সাকিন স্টেটে আছে। ইউ আর রাইট, এটা সাকিন স্টেটে আছে, বাট ইটস নট শকুন। তখন এটা মাদ। তখন এটা মাদ। তার মানে এর স্টেটটা সাকিন। সাকিন মানে কি? সাকিন মানে হচ্ছে তার কিছু নাই, তার কোন রকমের হারাকা নেই, কিছু নাই, সে সাকিন স্টেটে আছে, বাট ইটস নট শকুন, ইট ইজ আ মাদ এট দিস পয়েন্ট। কারণটা কি? কারণ হচ্ছে সে মাদ রুলে পড়ে গেছে। তার মানে আর লাম যদি ফাতা হতো তখন হয়তো ওইটা হচ্ছে তখন ওই ওটা শকুন স্টেটে থাকতো, লাউ। হ্যাঁ। তখন ওটা লাউ হতো, মানে তখন ওটা শকুন হতো। যেহেতু তার আগেরটা মানে দাম্মা, এই জন্য এটা তখন মাদ। ও আচ্ছা, তাহলে ভাই একটুখানি দেখো এটা। হুম। এখানে যেহেতু দাম্মা আছে এজন্য ওয়াওটা হচ্ছে মাদ, আর লামে যদি এখানে কাসরা থাকতো তখন এটা সুকুন। তখন ওয়াওটা শকুন হইতো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন কি উচ্চারণ করতাম সেটা পরের কথা, বাট আপাতত বুঝবো যে যদি এখানে এইটা না থাকতো, যদি এখানে কাসরা থাকতো, আর যদি ওয়াও হইতো, তাহলে এই ওয়াওটা হয়ে যেত শকুন। সুকুন। ফারহানা ক্লিয়ার? ফারহানা মিউট হ্যাঁ আছে। আমি ক্লিয়ার হ্যাঁ হুম, হুম। হ্যাঁ তো ঠিক আছে। এটা গুড কোশ্চেন, বাট এইটা বোঝার জন্যই আমি ওই সাইটটা অলরেডি বানিয়ে রাখছি, যে আমরা যেন শকুন, সাকিন স্টেট আর শকুন 100% এক না, সাকিন স্টেটের ভিতরে মাদও ইনক্লুডেড, বাট শকুনের মধ্যে শুধু শকুন, সেখানে মাদ নাই। আর তবে মাথায় রাখতে হবে যে আমরা যখন মাদের টান দেওয়ার, মাদের টান তখন দিব। আর শকুনে কিভাবে উচ্চারণ করব সেটার জন্য তো আমাদের সামনের অনেক ক্লাস পড়ে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শকুনের উচ্চারণ হবে। তো আজকে আমরা জাস্ট অল্প একটু দেখে নেই, খুব বেশি সময় নাই। নেক্সট ক্লাসে আমরা মানে কালকে আরো ভালো করে বলবো। এখানে যা শকুন দিয়ে অক্ষরগুলা বলা আছে, আমি এগুলা সবগুলার উচ্চারণে আসলে আমাদের আলাদা আলাদা করে পড়া উচিত, কারণ শকুন স্টেটের উচ্চারণে ভুল হয় অনেক। হ্যাঁ, আমি এখানে তিনটারই আলাদা আলাদা করে দিচ্ছি। যেমন দেখেন, ফাথা থেকে শকুনে আসছি আমি, তারপরে আসছি হচ্ছে কাসরা থেকে শকুনে, তারপরে আসছি দাম্মা থেকে শকুনে। হ্যাঁ, তো আমরা এখন এতগুলো আজকে শেষ করতে পারবো না, জাস্ট ফাতহাটা কিছুটা করি, দেখি কি অবস্থা হয়। দেখেন এগুলো সবই সোজা, থেকে আসবো যেহেতু,
আমরা যখন জয়েন করব, ওই যে একদিন সুমন আপা বলছিল যে আমরা আসলে জয়েন করব আগের অক্ষরের সাথে, হ্যাঁ বললেও হয়, বলতে পারেন যদি বুঝতে সুবিধা হয়। তার মানে যেইখান থেকে আমরা আসবো, মানে তার আগের অক্ষরটা সেটার সাথে জয়েন হবে। তার মানে হচ্ছে আব, এই যে আ আর বা এর উপরে সুকুন, তার মানে হবে আব। হ্যাঁ, একসাথে উচ্চারণ হবে। একসাথে উচ্চারণ হবে। আব, তারপরেরটা হচ্ছে তা, তাহলে হচ্ছে আত, আব, আত। হ্যাঁ, আজ, আহ। আহ, একটা মজার জিনিস হচ্ছে যে যখন শকুন দিয়ে একটা অক্ষরকে উচ্চারণ করব, তখন তার রিয়েল উচ্চারণটা বের হয়ে আসবে। আমরা যে তার এই যে মাখারিজ পয়েন্ট থেকে যে উচ্চারণটা শিখছিলাম, এটা রিয়েল উচ্চারণটা তার শকুন পয়েন্টে আসলে বের হয়ে আসে। যেমন আমি যদি বলি হচ্ছে আহ, এই যে এটা আহ, আহ, রাইট, তার মানে হাই উচ্চারণটা। হাই উচ্চারণটা ক্লিয়ার আসবে। আমি এখানে কিন্তু বলবো না যে আহ বলবো না, আহ। তার মানে আমাদের এখন সেই মাখারিজ পয়েন্ট গুলার কথা মনে পড়তে হবে, যেটা কোত্থেকে উচ্চারণ হয়। হ্যাঁ, এবার এটা বলবো হচ্ছে আখ, আহ, আখ, গলা খরখর করে। এটা হচ্ছে আদ, আদ, আদ। আদ, হ্যাঁ, আদ, তারপরে এইটা হচ্ছে আজ, 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 আজ। হ্যাঁ, এটা হচ্ছে আর, আর। এটা হচ্ছে আজ, 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 আস, 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 আশ, 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 আচ্ছা, এইখানে এসে এইগুলা একটু কঠিন। সেটা হচ্ছে সিনে আমার কাজটা যখন আমি শকুন করলাম তখন একরকম, আবার যখন আমি সদে করলাম শকুন, তখন দুটার মধ্যে উচ্চারণগত সিমিলারিটিস চলে আসে, তাই না? একটা হচ্ছে আস, একটা হচ্ছে আস, দুটাই কিন্তু সা এর একই উচ্চারণ। দন্তেশ যদি বলি সা, কিন্তু একটা হচ্ছে আপনার লাইট লেটার, একটা হচ্ছে হেভি লেটার। তাহলে এটা হবে হচ্ছে আস। আস, আস, হ্যাঁ, এটা হবে হচ্ছে আস, মুখটা গোল করে আস, মুখটা গোল করে। রাইট, আস, আস, আব, আস, 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 আস। এটা মুখটা ওপেন, এটা একটু হ্যাঁ, মুখটা খোলা, মুখটা গোল করে। বন্ধ। আস, আস। এইটা যখন পড়বো, এটার জায়গায় জন্য আমরা জানি, এটার জন্য আমার একে তো হচ্ছে হেভি লেটার, প্লাস আমার দটা কোত্থেকে, দাঁতে লাগবে না আমার জিভ। আদ, 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 আদো না, আদ, 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 আদ। জিভটা দাঁতে লাগানো যাবে না। আদ, 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 ভিতরের দিকে থাকবে। আদ, 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 আদ। আচ্ছা, এইটা হচ্ছে আত, 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 আত। এইটার বেলা আমরা জানি, মুখটা জিভটা বের করেন, আদ, 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 এইখানে এইটা এবং যদি আইনের বদলে যদি একটা কই, হামজা কোথায়, ধরেন আমি যদি এরকম উচ্চারণ করলাম, হামজা ফাথা, হামজা সুকুন, এটা উচ্চারণটা কি হবে? এটা হচ্ছে আ, আর এটা হচ্ছে আ। দুটার and আইন, যেহেতু আইনের সময় হ্যাঁ, আমতা হ্যাঁ, আইন দিয়ে এখানে এক্সাম্পল আছে, এই দেখেন, এটা দেখেন, ইয়ালামু। ইয়ালামু, আইনে যখন আসলে গলাটা ভাঙবো ওখানে, ইয়ালামু, ইয়ালামু। এখানে যদি আইন না হয়ে এখানে যদি হামজা হতো, তাহলে কি হতো? ইয়ালামু, ইয়ালামু হতো। যেহেতু আমার এখানে আইন আছে, তখন হচ্ছে ইয়ালামু, গলাটা ভেঙে ইয়ালামু। সবাই কি বুঝতে পারতেছেন? যেগুলো কঠিন আমি শুধু সেগুলো বলছি, বাকিগুলো সোজা, এই জন্য ওটা নিয়ে টেনশন করার কিছু নেই। তার মানে আইনের যখন উচ্চারণ হবে তখন হবে হচ্ছে ইয়ালামু, কিন্তু এটা যদি হামজা দিয়ে বলতাম তাহলে বলতো ইয়ালামু, আমরা গটা সোজা আগ, আফ, আফ। এখানে গিয়ে আবার আমাদের একটু কসরত করতে হবে। এটা সোজা আক, 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 আর এটা হবে হচ্ছে আক, আমাদের এই বেসিক সুকুনটা শেষ হয়ে গেলে একটা রুলস আছে, সেই রুলসটার নাম হচ্ছে কুতুবজাদ, আমরা শিখবো। সেটাকে বলা হয় কলকলা রুলস। হ্যাঁ, এখন মনে রাখেন, জাস্ট বলে রাখলাম, কলকলা বলে একটা রুল আছে।
হ্যাঁ, কলকলা। এই কলকলা রুলসটা এই শকুনের কনসেপ্টের উপরে। সেখানে গিয়ে আমরা শিখবো যে কিছু কিছু অক্ষর আছে এখান থেকে, এই 6টা বা 6টা অক্ষর সম্ভবত, যাদের এই শকুন স্টেটে আসলে উচ্চারণটা একটু বাউন্সি টাইপের হয়। তার মধ্যে একটা হচ্ছে কফ। হ্যাঁ, যেমন আমি যদি আক না বলে এখানে হবে হচ্ছে আ ক, আ ক। হ্যাঁ, এরকম আর একটা আছে হচ্ছে দাল, আমরা দাল বলি না, দাল। আদ, 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 কুল হু আল্লাহু আহাদ। Right. হ্যাঁ, তো বা এটা আমরা শিখবো ইনশাল্লাহ, একটা ক্লাস পরেই শিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো মনে রাখি Sure. আপাতত যেটা আমরা শিখছি ইজি, সেটা হচ্ছে আক আর আক। আল, আম, আন, আহ, আও, আই। আই। আহ আচ্ছা, চলেন ঝপাঝপ আমরা ডান দিকের প্র্যাকটিসটা করে ফেলি, অনেক সময় চলে গেছে। আমি পড়ি, আমার সাথে আপনারা পড়েন। দা জাহদা, জাহদা, নাহনু। নাহনু। মনে রাখবেন আমরা মাখারিজ পয়েন্টটা যেন ভুল না করি, আমরা সুকুনে যখন যাচ্ছি। Right. নাহনু, নাহনু। নাহনু, নাহনু। নাহনু ইয়ালামু, ইয়ালামু। ইয়ালামু ইয়ালামু। ইয়ালামু, গয়বু, গায়বু। সাইউ, সাইউ। আকথারু, আকথারু। নাফসি, নাফসি, আরবাবু, আরবাবু। আহলামি, আহলামি, ইয়াহদারু, ইয়াহদারু, ইয়াহদারু। ইয়াহদারু ইয়াহদারু। কে যেন একটা বললো ইয়াফজারু। জারু যদি কেউ বলে থাকেন সে ঠিক করে নেন। ইয়াহদারু, ইয়াহদারু, ইয়াহদারু কবলু। কবলু, দেখেন এই হেভি লেটারের জিনিসগুলো ভুলে যান না, কাবলু বলেন না। আজকে যেহেতু আমরা শকুন শিখছি, শকুন শিখতে গিয়ে আবার পুরনো জিনিস ভুলে যান না। কবলু, ওয়াজহু, ওয়াজহু। আঙ্কেল আমার আচ্ছা। একটা ইয়া ছিল এখানে, এই যে ফার্স্ট লাইনের লাস্টেরটা, এটা কি এখানে ধরেন ইয়া আছে পাশেরটা গয়ের উপরে আপনার পাতা আছে, তাহলে এটা কি শকুন হিসেবে, এটা তো আমার মাদ হিসেবে পড়া উচিত তাহলে? দেখি তো অন্য আমার বাকিদের কি অবস্থা, কে উত্তর দিতে পারবে এটা? কোনটা কোশ্চেনটা আবার শুনি ভাই? দাঁড়ান দেখি, একজন যে অনেকক্ষণ ধরে চুপচাপ আছে তারা জিজ্ঞেস করি। লিখো না পা। জি এই আমার তো এরকম খুঁজে খুঁজে বের করতে হয়, যে একটু ঘুমায় পড়ছে তারে উঠাইতে হবে। আচ্ছা, এই কি যেন বলে, মাসুদ আপনি কোশ্চেনটা লিখো না পারে করেন। আমার কোয়েশ্চেন ছিল যে ফার্স্ট লাইনের একেবারে লাস্টেরটা আর কি, ইয়া এন্ড যেটা বা আছে আর কি, বু আছে যেটা, তো ইয়া তো শকুন স্টেটে আছে, প্রিভিয়াস লেটারে আমার একটা ধরেন ফাতা আছে। হ্যাঁ, তা আমাদের রুল জানি যে আলিফ মাকসুরার রুল যেটা, সেটা ইয়া যদি শকুন স্টেটে থাকে, প্রিভিয়াস লেটারে যদি আমার ফাতা থাকে, তাহলে ইয়াটা টার্নস ইনটু আলিফ, তাহলে এটা ধরেন আমার যে মানে মাদ হওয়ার কথা আর কি, টান হওয়ার কথা গতে, শকুন হিসেবে না পড়ে এটা মাদ রুলে চলে যাওয়ার কথা। মানে আমি রাইট কিনা? যে ফরহাদ ভাই একটা স্লাইড দেখালো না একটু আগে, যেটা কনফিউশনটা যাতে না হয়, যেটা প্রিভিয়াস লেটারে যদি ইয়ে থাকে, ওই যে দাম্মা বা কাসরা, তো এটাতে তো আম, আম, ইয়ে আছে আর কি। আচ্ছা, মাসুদের কোশ্চেনটাকে বুঝাই দিই। আমি লিখো না পাই, মাসুদের কোশ্চেনটা বলে দিই। ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে এই ইয়াটাকে ও ধরে নিচ্ছে হচ্ছে আলিফ মাকসুরা। আমরা আলিফ মাকসুরায় কি শিখছি, যে এটা আসলে ইয়াটা শকুন স্টেটে থাকবে। ইয়াটা শকুন স্টেটে থাকলে এটাকে আমি ইয়া হিসেবে ধরবো না, আমরা আলিফ হিসেবে ধরবো। ও বলতে যাচ্ছে যেহেতু ইয়াটা শকুন স্টেটে আছে, তাহলে এটাকে আমরা যদি আলিফ আকারে ধরি, তাহলে এই গটার সাথে আলিফ হয়ে গ বু হওয়ার কথা। এটা আলিফ ধরবো কেন? এটা তো ইয়া আসলে। নাকি ওর কোশ্চেন যেটা, সেটাকে আলিফ উত্তর দেন। মাকসুরা কেন হবে না সেটা? হ্যাঁ, ও বলতে চাচ্ছে এটা তো আলিফ মাকসুরা। নিয়মের মানে ও মধ্যে। ভুল কি ঠিক সেটা পরে, জাস্ট ওর কোশ্চেনের উত্তরটা আপনাকে, আমি প্রশ্নটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ও বলতে চাচ্ছে যে এখানে ইয়ার উপরে যেহেতু শকুন স্টেটে আছে ইয়া, তাহলে তো এটা আলিফ মাকসুরা, তাহলে এটাকে আমি কেন আলিফ না ধরে ইয়া ধরবো, সেটা আগে উত্তর দেন। কোশ্চেনটা কি ভুল ছিল, বা কোশ্চেনটা বুঝতে পারেন না, বা কোনটা?
আমি উত্তরটা জানি, কিন্তু আমি জাস্ট দেখছি আপনাদের ব্রেনটাকে একটু ঘোরানোর জন্য। কিন্তু ওইটা তো আলিফ মাকসুদ না, ওটা নিচে তো নুক্তা আছে। গুড, ইয়ার নিচে নুক্তা থাকবে না। হ্যাঁ এইটাই আমি চাচ্ছিলাম। মাসুদ, জি আলিফ মাকসুরের কনসেপ্টটা ছিল হচ্ছে যে ইয়াটা দেখতে এরকম ইয়ার মতো হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যার জি কোনো নোক্তা থাকবে না, জি দেয়ার উইল জি বি নো নোক্তা, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। জি বুঝতে পারছি। হ্যাঁ, থার্ড কন্ডিশন ছিল হচ্ছে যে এইটাতে কোনো রকমের কোনো সাইন হবে না। তো এখানে যেটা আছে ইয়া, আবার এর উপরে একটা সাইন আছে, তো ফার্স্টে এটা বাদ। মালিক মাকসুরায় কোনো সাইন থাকবে না, আলিফ মাকসুরা শুধু ইয়া এরকম দেখতে হবে। হ্যাঁ, আর যেহেতু এখানে ইয়ার উপর নোক্তা আছে, তার মানে এটা আলিফ মাকসুরা না, তার মানে জি এটা কমপ্লিট সুন্দর একদম ভদ্রসদ্র একটা ইয়া। জি বুঝতে পারছি আচ্ছা, এখন আরো একটা ভুল অনেকে করে বসতে পারে, সেটা হচ্ছে যে আচ্ছা ইয়া যেহেতু আছে তাহলে তো ইয়া আবার মাদও হয়, যেমন ফারহান একটু আগে জিজ্ঞেস করতেছিল যে ইয়া দেখলে তো আমরা জানতাম ইয়া যদি সুকুন হয় তাহলে মাদ হয়, এখানে মাদ হবে না কেন? এখানে কাজটা থাকতে হবে আগে, যে আগে লেখা হ্যাঁ, এখানে কাজ ইয়ার আগেরটা যদি কাজটা থাকতো তাহলে এটা মাদ হইতো, বাট এটা তো আগেরটা ফাতহা, তার মানে এটা এটা কোনোভাবেই মাদ না। তার মানে এটা হচ্ছে ট্রু কেস অফ সুকুন। ঠিক আছে, ক্লিয়ার। গুড। কোশ্চেনটা ভালো হয়েছে, বাট কোশ্চেন করলে আমরা সবাই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা চট করে পরের এই দুটা জাস্ট দেখে নেই, ইজি জিনিস আর কিছু না। আমরা আমরা যেহেতু আ দিয়ে পারছি ই দিয়েও পারবো, এই স্লাইডে যা আছে সব হচ্ছে ই দিয়ে, ইব, ইথ, ইব এরকম। হ্যাঁ, আমরা যেহেতু উচ্চারণগুলো আগে স্লাইডে করছি, নতুন কিছু না, আমরা জাস্ট এই প্র্যাকটিসটা ডান দিকে করি। হ্যাঁ, আমার সাথে বলেন, দেখেন নুনের উপরে এ আছে, সুকুন আছে, আর তার আগেরটা হচ্ছে কাসরা, তার মানে আগে ছিল হচ্ছে মানহু ছিল, এখন মিনহু হবে। মিনহু, মিনহু, মিথলু, মিথিলু, রিজসু, রিজসু, তিলকা, 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 ফিতনাতু, ফিতনাতু, রিজকি, রিজকি, ইশরুনা, ইশরুনা, নিসওয়াতু, নিসওয়াতু, কিবরু, কিবরু, শিরবু, শিরবি, 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 ফিস্ক, ফিস্ক, ফিস্ক। আচ্ছা, এইটার বেলায় হচ্ছে মিসর, এই সটা আর এই সটা একটু ডিফারেন্ট হবে। এটার বেলায় প্রথমটাতে ছিল হচ্ছে ফিস, ফিস, মুখটা খুলে ফেলছি, ফিস্ক, এটা হবে হচ্ছে মুখটা গোল হবে, মিসর, মিসর, আচ্ছা, এটা যদি আমরা পারি এর পরেরটা আমরা পারবো, কঠিন কিছু না, সেটা হচ্ছে দাম্মা দিয়ে। তার মানে আমরা এখানে এর আগে বেড়েছিলাম হচ্ছে আব, ইব, এখন হচ্ছে উব, 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 উথ, উদ, উজ, ওহ, হ্যাঁ, ওখ, উদ, উফ, এরকম উচ্চারণ। আমরা যেহেতু অক্ষরগুলোর উচ্চারণ জানি, আমার এই পোর্শনে না জানার কোনো কারণ নেই। কারোর কোনো কনফিউশন আছে এই পুরো কোশ্চেনটা যেখানে আমি গোল করলাম? না, সবাই অল রাইট, তাই তো? ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখন আসি ডান দিকে পড়ি। বুকমু, বুকুমু, ইউফআলু, ইফআলু, ইউযহিব, ইউযহিব, উসবাতু, বাতু, কুলনা, কুলনা, উমিয়ু, ইউ, খুদরু, খুদরু, ইউরজাউ, ইউশকিনা, sorry, ইউথকিনা, ইউরসিলা। ইউরসিলা, আমি কি একটা খেয়াল করেন, যখন র এর উপরে সুকুন তখন আমি কিন্তু একটু গড়গড় টাইপের করতেছি। হ্যাঁ, ইউরসিলা, ইউরসিলা, ইউশরিকুনা, ইউশরিকুনা, ইউখজিহিম,
يخزيهم 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 আচ্ছা, আমরা মোটামুটি পড়তে পারি। এরপরে মাদলিনের ব্যাপারটা আছে, মাদলিনটা আমরা এখন শিখবো না। আমরা যেটা করব, এই অবস্থা থেকে একটা ছোট্ট যেটা আমাদের প্র্যাকটিস করা দরকার ছিল সেটা একটু দেখে নেই। সেটা হচ্ছে আমরা এইখানে কিছু আয়াত পড়তে পারবো আজকে। দেখেন, সোজাই এই আয়াতগুলো আমরা এখন কোরআনের আয়াতে চলে যাচ্ছি। এই দেখেন, ঠিক আছে। দেখেন তো, এবার আমরা এতদিন আমরা সব অক্ষর অক্ষর শিখছি, আমরা যদি চেষ্টা করি এখন আমরা পারবো। দেখি কাকে জিজ্ঞেস করা যায়। লিখুন আপা, আপনি প্রথম আয়াতটা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলা হুম। ফিহা 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 রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা 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 গুড ফিহা গুড। তুহিন ভাই পরের লাইনটা পড়েন, পরেরটা। وهي دخان فقال فقال لها وللأرض أوتيا আচ্ছা, এখানে এই পার্টটা তো আমরা পড়বো না, এই যে হামজাতুল ওয়াসিল তো পড়বো না, তাই না? হামজাতুল ওয়াসিলটা বাদ হয়ে যাবে। যদি বাদ হয়ে যায় তখন এই দি থেকে হামজার উপরে সুকুনে চলে যাব। তাহলে ওয়ালিল আর দে তিয়া, وللأرض হ্যাঁ وللأرض মানে দিয়া দি রাইট হ্যাঁ থেকে আমি দি এখানে থেকে যাব, ইয়াতে যাব হ্যাঁ এটা পড়বো না। এটা পড়বো। আচ্ছা 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 হামজাতুল ঠিক আছে, ওয়াসিল হ্যাঁ। আমি পড়বো না। হামজাতুল ওয়াসিল কখন পড়বো? হামজাতুল ওয়াসিলের আলাদা ক্লাস হবে। আপাতত আমরা হামজাতুল ওয়াসিল পড়বো না। যে তত জায়গায় হামজাতুল ওয়াসিল আছে এখন আমরা পড়বো না। এই যে হ্যাঁ এখানে একটা হামজাতুল ওয়াসিল আছে, আমরা পড়বো না। হ্যাঁ এটা খেয়াল করিনি হ্যাঁ ভাইয়া রাইট হ্যাঁ তাহলে উচ্চারণটা কেমন হবে? দি আরদি দিয়া হামজার উপরে সুকুন হলে উচ্চারণটা কি হয়? আ টাইপের উচ্চারণ হয় না একটা? তাহলে দি হ্যাঁ। থেকে দি এর সাথে আপনার হামজা যোগ করবেন, তাহলে যোগ কি হবে? করবো হ্যাঁ দি হ্যাঁ দিয়া। দি দিয়া দিয়া দি হুম, দিয়া ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে যে উর্মি আপা তো পারবে না। নাহার আপা পড়েন, এই লাইনটা পড়েন। লাম لم يحملوها নাহার আপা পড়ুক, ইয়াহমি বাকিরা তেমন। হ্যাঁ, লাম ইয়াহমিলু হা হুম, কামাসালি কামাথালি কামাথালিল হিমারি হুম, ইয়াহমিলু হুম। আসফারা আসফার, আসফারা গুড, ঠিক আছে, চলবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের মুস্তাফিজ ভাই। মুস্তাফিজ ভাই, এই নিচের লাইনটা পড়েন। এইটা এটা পড়েন, বা থেকে। মুস্তাফিজ ভাই আছেন? আচ্ছা, শারমিন আপা পড়েন। জি ভাইয়া। হুম, বাশিরন ওয়ানাযিরন ফাআরাদা। এটা কি? এটা কি লেটার? দ হ্যাভি লেটার হবে না? তো আকথারুহুম ফাহুম লা ফাহুম না, ফাহুম। ফাহুম লা ইয়াসমাউনা। গুড, ঠিক আছে। এরপরে হচ্ছে রুবিনা পড়ো নিচের লাইনটা। যালিকা তাকদীরুল আজিজিল আলিম।
গুড। এইখানে তুমিও এটা বাদ দিছো, এটা বাদ দিছো, ঠিক আছে। হামজাতুল ওয়াসিল আমরা এখন পড়বো না। হামজাতুল ওয়াসিল পড়বো যখন আমরা রুলসটা শিখবো। হামজাতুল ওয়াসিল একটা রুলস আছে। আমরা আপাতত যে যত জায়গায় পড়বো হামজাতুল ওয়াসিল আমাদের লাগবে না, আপাতত জাস্ট ইগনোর করেন হামজাতুল ওয়াসিল। হামজাতুল ওয়াসিল আমি তখনই পড়বো যখন ওইটা সেন্টেন্সের শুরুতে আসবে, এছাড়া আমাদের হামজাতুল ওয়াসিল লাগবে না পড়তে। কেন আমরা হামজাতুল ওয়াসিল দেওয়া আছে তাহলে এইসব জায়গায়, সেটাও আমরা পরে জানবো। আপাতত জানি যে শব্দের মানে যদি সেন্টেন্সের মধ্যে আমরা পাই আমরা পড়বো না, ঠিক আছে। আমরা চাইলে এখন কোরআন চেষ্টা করলে পড়তে পারবো, অনেকটা আগায় গেছি আমরা, আর দুই একটা সাদ্দা টাদ্দা করলে আমাদের হয়ে যাবে। যাই হোক, তো এইটা ছিল আমাদের প্র্যাকটিস। আর কেউ প্র্যাকটিস করতে চান এটাতে? না হলে আজকে শেষ, কালকে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, কারণ সুকুনের উপরে অনেকগুলো প্র্যাকটিস করা যাবে। এই শকুনের অনেকগুলো আছে, হারাকাত উইথ শকুন। আমি আজকে হোমওয়ার্ক বলে দিব কোনগুলা। এই যেমন এখানে অনেকগুলো আয়াত ছিল, এগুলা সোজা সোজা যদি এটা দিলে ভালো হতো। আচ্ছা দেখি দু একজনে জিজ্ঞেস করে নেই। সুমনা আপা, বলেন। এই নিচের লাইনটা পড়েন। এই যে ওয়ামা, হুম, ওইটা তো শিখি নাই, কিন্তু ওখানে অনেক টান দিব, এটাই তো ওই যে একটা। ওটা নিয়ে টেনশন নাই আপনার, আপনি তো আলিফ আছে, আপনি আলিফের টান দেন। আচ্ছা, ওয়ামা আদ র আদ র আদ র, ওইটা কি ভাইয়া? আদ র কা মা মাল রি রি গতু, গ ওটা। সরি আতু। আবার পড়েন পুরো আয়াতটা। ওয়ামা আদরক আদরকা মাল 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 করিগ আতু। আবার পড়বো? না ঠিক আছে। এরপরে দেখি আরেকটা, এদিকে দেখি। ফরহাদ ভাই, এখানে একটা কোশ্চেন। ওই যে মায়ের উপরে তো আবার আলিফের একটা টান ছিল, তাহলে ওইটা আর হবে না যেহেতু পরের লামের সাথে মিলে যেহেতু যাচ্ছে। পরের লামের সাথে মিলে যাচ্ছে, এমনিও আপনার একটু সময় লাগবে, কিন্তু মাল করিয়া অত টান দেওয়া লাগবে না, অল্প একটু টান, মানে আপনার ওই কানেকশনের জন্য এমনি একটু টান খেয়ে যাবে যেহেতু পরের শব্দে মাল করিয়া। আচ্ছা, মানে মাল অল্প কারিয়া একটু টান হবে। আতু। ঠিক আছে, এবারে হচ্ছে মাসুদ ভাই নাই, মাসুদ আছে কিন্তু মুস্তাফিজ ভাইরে পাচ্ছি না। বিশারদ ভাই আপনারই ধরি, আপনি এইটা পড়েন, এই আয়াতটা। বিহামদি ওয়াস্তাগফিরু ফিরু ওয়াস্তাগফিরহু ওয়াল ফাতহু হো ফাতহু ওয়াল ফাতহু। হয় উচ্চারণটা জানে সুন্দর হয়। হ্যাঁ, আচ্ছা, এবার একটু এইদিকে আসি। মুস্তাফিজ ভাই কি আসছে মনে হচ্ছে? মুস্তাফিজ ভাই আসছেন? সরি, আমি একটু আউট অফ লাইন ছিলাম। ঠিক, এখন পড়তে পারবেন? এই লাইনটা পড়েন তো। বাকিরা একটু মিউট করেন নিজেদের। লাতে একটা টান হবে না, কারণ লা এর সামনে আলিফ আছে, তাহলে কি হবে? লা আ'বুদু মা তা'বুদুন। তা'বুদুনা, আপাতত যেটা লেখা আছে সেটাই পড়েন। লা আ'বুদু মা তা'বুদুনা। পরের লাইনটা পড়েন মুস্তাফিজ ভাই। ওয়ামা আদরাকা মাল হুতামা। হুতমা, এটা কি? ত। হুতামা। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, অনেকটা হয়েছে। আমি হোমওয়ার্ক বলে দিব, হোমওয়ার্ক ঠিক না, জাস্ট প্র্যাকটিস করবেন, কালকে আবার আমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। একটু কষ্ট দিলাম রোজা রেখা, বাট ইনশাল্লাহ কালকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।